রিডিং স্কিল থেকে আজকে আমরা একটা ক্লাস নিব। রিডিং স্কিলের পার্ট সি গাইডলাইন ক্লাস হবে এটা। আজকে আমরা সনেট 18 এটা সলভ করব। বাট তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে নট অনলি সনেট 18, যে কোনো কবিতা আসলেই মোটামুটি কিভাবে তোমরা মাথা ঠান্ডা করে এক্সাম হলে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা এই গাইডলাইনটা আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমত সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এটা আমাদের লেখেন উইলিয়াম শেক্সপিয়ার। উনি জন্মগ্রহণ করেন 1564 সালে, উনি মারা যান 1616 সালে। আচ্ছা, তাহলে আমাদের এখন একটা কথা, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে একটু জেনে নিবা, ইনি জবের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এনার এই কবিতাটা, এটা একটা সনেট। তো খেয়াল করো এখান থেকে আমাদের কিরকম প্রশ্ন আসতে পারে। দেখছো, 7 নম্বরে আমাদের দেয়া আছে হোয়াট ইজ দ্য অথর্স পজিশন অ্যান্ড অ্যাটিটিউড। তারপরে দেয়া আছে এক্সপ্লেন করে দ্য ফলোয়িং লাইনস। এই দুটো লাইন আছে, এই দুটো লাইন থেকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তারপরে দেখো, হাউ উড ইউ কম্পেয়ার দ্য সামার ইন বাংলাদেশ উইথ দ্য সামার ডিস্ট্রিবিউট ইন দ্য পয়েম। মোটামুটি এভাবে প্রশ্ন দেওয়া আছে, এভাবে দুটো প্রশ্ন দেওয়া আছে এ বি দিয়ে। তারপরে দেখো এখানে 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েম। এখন আমি তোমাদেরকে রাইম স্কিমের একটা গাইডলাইন ক্লাস দিয়ে দিব, যেটাতে শুধু সনেট 18 নয়, যে কোনো প্রশ্ন, যে কোনো কবিতারই রাইম স্কিমটা তোমরা অ্যান্সার করতে পারবা। তারপর রাইট আ সামারি অফ দ্য পয়েম, অর্থাৎ আমরা সনেট 18 থেকে সামারি যদি জানি তাহলে এখানে সামারিটা জানতে চাইছে। আচ্ছা, রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েম। এখানে খেয়াল করো এই দুটা প্রশ্ন আসলে একই, তুমি যদি সামারি জানো এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা। তারপর 12 নম্বর প্রশ্ন স্ক্যান দ্য পয়েম, মানে স্ক্যান করতে বলছে। স্ক্যান, তারপর রাইম স্কিম, টোন, এইগুলোর যদি যে আলাদা ক্লাসগুলো তোমাদের জন্য দেয়া আছে, এই ক্লাসগুলো করলেই যে কোনো প্রশ্ন আসলেও তোমরা, যে কোনো কবিতা আসলেই তোমরা অ্যান্সার করতে পারবা। যেহেতু আমাদের পার্ট সি স্কিপ করার কোনো অপরচুনিটি নেই, কারণ পার্ট সিতে তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, যেহেতু 50 মার্ক। আর খারাপ করলে কিন্তু ফেল আসবে, এটা মানে ভেরি ট্রু, এবং এটা রিয়েলিটি। সো যখন তুমি একটা কবিতা পড়বা, কিভাবে পড়বা, এখানে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা আছে, এখানে টিএস ইলিয়টের থাকতে পারতো, তোমার সিলেবাসের বাইরে থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, ইভেন মাস্টার্সের যে কোনো একটা কবিতা দেয়া থাকতে পারে। সো তুমি কবিতাটা কিভাবে সলভ করবা, তোমরা কবিতাটা সাজেশন থেকে যে কয়েকটা কবিতা পড়বা, প্রথমত সামারিটা জানবা। সামারিটা তুমি বাংলায় একটু আয়ত্তে নিবা। দেন এর হচ্ছে বাংলায় সামারিটা জানার পরে থিম, তারপর হচ্ছে এর স্যাম্পলিজম, এটা জানবা। জানার পর কিভাবে কোন আঙ্গিকে প্রশ্ন আসে আমি এর আগের ক্লাসেও তোমাদের বলে দিছি। রাইম স্কিম, টোন, তারপর স্ক্যান, তারপর ক্রিটিক্যাল তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করতে বলে বা সামারিটা চায়, নতুবা ওই যে থিম চায়, নতুবা প্রশ্নটা আসতে পারে জনরা থেকে। এর বাহিরে আসলে এখানে একটা কবিতা থেকে প্রশ্ন আসার মতো কিছু নাই। ঠিক আছে, তো চলো আজকে আমরা এইটা একটু সলভ করতেছি। আমি তোমাদের জন্য নোটের মধ্যে সামারিটা দিয়েছি, এবং সামারি থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের উচ্চারণ, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, এবং এর মিনিং দিয়েছি। তোমরা পড়ার আগে এগুলো একটু দেখে নিবা, দেখে নেওয়ার পর যদি পড়ো খুব বেশি সুবিধা হবে। আচ্ছা, প্রত্যেকটা লাইন অ্যানালিসিস করে পড়ার তো এই মুহূর্তে আমাদের সময় নেই, আমরা সামারিটা একটু জেনে নিচ্ছি। তোমাদেরকে বলি, এটা হচ্ছে উনি আমাদের উইলিয়াম শেক্সপিয়ার সামারের সঙ্গে কম্পেয়ার করেছে ওনার বন্ধুকে বা প্রিয়তমাকে। ঠিক আছে, খেয়াল করো এখানে আমরা দেখতে পারলাম যে এই সনেট আসলে কবিতার প্রিয় মানুষটির সৌন্দর্যের প্রশংসা করেছেন। কিরকম প্রশংসা করেছেন, শুরুতেই তিনি প্রশ্ন করেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব। কারণ তুলনা করতে উনি রাজি নন, কারণ উনি দেখেন যে গ্রীষ্মেরও অনেক ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, অনেক বাজে দিক আছে, বাট ওনার প্রিয়তমার বা ওনার প্রিয় মানুষটার তো ওই দিকটা নাই। এই বিষয়ের জন্য উনি প্রশ্ন করছেন। এরপর বলেন প্রিয়জন গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর, লাভলি এবং বেশি শান্ত এবং ভারসাম্যপূর্ণ। কবি ব্যাখ্যা করেন যে গ্রীষ্মেরও অনেক ত্রুটি আছে, কখনো প্রবল বাতাস মে মাসের সুন্দর কুড়িগুলো নষ্ট করে দেয়, কখনো সূর্যের তাপ অতিরিক্ত হয়, আবার কখনো মেঘে ঢেকে সূর্যের আলো ম্লান হয়ে যায়। প্রকৃতি সব সৌন্দর্যের একসময় সময়ের সঙ্গে বা
দুর্ঘটনাবশত নষ্ট হয়ে যায়। তারপরে খেয়াল করো, কিন্তু কবি প্রিয়জনের সৌন্দর্য কখনো ম্লান হবে না, অর্থাৎ কবির প্রিয়জনের সৌন্দর্য শেষ হওয়ার মতো না। এর হচ্ছে ইনি ইমর্টাল, উনি বলছে মৃত্যুও তার সৌন্দর্য কেড়ে নিতে পারবে না, ইনি এই কথাটা বলছে। সময় বা মৃত্যু তার সৌন্দর্য কেড়ে নিতে পারবে না, কারণ তার প্রিয়জনকে এই কবিতার মাধ্যমে তিনি চিরকাল জীবিত করে রেখেছেন। আচ্ছা, শেষে কবি বলেন, যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে এই কবিতাটি পড়বে, ততদিন এই কবিতাও বেঁচে থাকবে এবং এর মাধ্যমে প্রিয়জনের সৌন্দর্য অমর হয়ে থাকবে। মেনলি সত্যিকারের সৌন্দর্য সময়ের সঙ্গে নষ্ট হলেও মহান কবিতা সেই সৌন্দর্যকে চিরন্তর করে রাখতে পারে। কবিতার শক্তি মানুষকে অমরত্ব দান করে। উইলিয়াম শেক্সপিয়ার এই জিনিসটা বোঝাইতে চাইছে। তাহলে দেখো, ইন সনেট 18 এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার তার মানে হচ্ছে প্রিয়তমার, এই যে বিলাভ, প্রিয়তমার তোমার সৌন্দর্যকে সামারের সৌন্দর্যের সঙ্গে কম্পেয়ার করেছে এবং উনি বলেছে যে সামারের থেকে তার প্রিয়তমার সৌন্দর্যটা অনেক বেশি। যেমন সামারের অনেক কিছু আছে, সে পারফেক্ট নয়, তার মনে করো হচ্ছে অনেক রুক্ষ থাকে ওয়েদার, তারপরে হচ্ছে সে ফুলকে ড্যামেজ করে। আর প্রিয়তমা আসলে কখনোই ডিস্ট্রয় হবে না, ইভেন মৃতও তাকে ডিস্ট্রয় করতে পারবে না। এখানে এসে কিন্তু একটু চমকায় যাওয়ার মতো বিষয়। কেন? উনি যুক্তি দিছে যে কারণ আমার আমার কবিতা যতদিন বেঁচে থাকবে, আমার প্রিয়তমার, আমার প্রিয় মানুষটাও ততদিন অমরত্ব লাভ করবে। ক্লিয়ার? আচ্ছা, এটাই তো সনেট 18 এর। দেখো এখানে কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, এখান থেকে তোমাকে একটা জিনিস খুব বেশি জানতে হবে, দাঁড়াও। এবং এটা হচ্ছে তোমার বার্ডস, মানে ফ্লাওয়ার বার্ডস, মানে ফুলের কুড়ি, এটাকে উনি সিম্বলিজম হিসেবে ইউজ করছে, এটা তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে লিস, ফিক্সড পিরিয়ড, মেয়াদ। আচ্ছা, একটু অন্যভাবে, যেমন আমরা এটাকে তোমার হচ্ছে ডেট হিসেবে ইউজ করতে পারতাম, তাই না? এই যে ওয়েট, হ্যাঁ, তারপরে দেখো এই যে ফিক্সড পিরিয়ড। তারপরে এখানে তোমাকে জানতে হবে, দেখো কমপ্লেকশন, কালার বা অ্যাপিয়ারেন্স, বর্ণ বা রং, আমরা কিন্তু কালার বা অ্যাপিয়ারেন্সের সঙ্গে অভ্যস্ত। তারপরে হচ্ছে ডিমড, এটা দেখে নিও। তারপর নেচার, চেঞ্জিং, এগুলো তো জানোই। অ্যাটার্নাল, চিরন্তর। তারপরে হচ্ছে ফেড, ম্লান হওয়া। পজিশন, অধিকার। তারপর হচ্ছে ব্রগ, গর্ব করা। এই জিনিসগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা থিমগুলো জেনে নিব। থিম থেকে কিন্তু প্রশ্ন আসে, বা তোমার সামারি লিখতেও থিমের প্রয়োজন হয়। ইমর্টালিটি অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের অমরত্ব, এটা আমাদের একটা কি মেইন থিম সনেট 18। মানে কবিতার প্রধান ভাব হলো কবিতার মাধ্যমে মানুষের সৌন্দর্য চিরকাল অমর হয়ে থাকে। দ্য মেইন থিম ইজ ইমর্টালিটি অফ বিউটি থ্রু পোয়েট্রি। পাওয়ার অফ পোয়েট্রি, কবিতার শক্তি, মানে পোয়েট্রি ইজ দ্য পাওয়ার অফ ডেট, টাইম অ্যান্ড ডেট। মানে কবিতার সময় এবং মৃত্যুকে পরাজিত করে মানুষের সৌন্দর্যকে চিরকাল বাঁচিয়ে রাখে। আচ্ছা, লাভ অ্যান্ড অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে ভালোবাসা এবং প্রশংসা। এটা একটা তোমার হচ্ছে এই পয়েন্টটা এক্সপ্রেস করে, এই জিনিসটা ডিপ লাভ এবং অ্যাডমিরেশন অফ ফর হিজ বিলাভ, তার প্রিয়তমার জন্য। নেচার, তারপরে হচ্ছে হিউম্যান বিউটি, প্রকৃতির সৌন্দর্য বনাম মানুষের সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য কি? সামার, তারপরে সামারের যে সৌন্দর্যের কথা বলা হয়েছে, এটার সঙ্গে মানুষের সৌন্দর্যটার কম্পেয়ার করা হয়েছে, তাই না? ন্যাচার বিউটি ফেডস করে, বাট দ্য বিলাভ বিউটি রিমাইন্স এটারনাল থ্রু পোয়েট্রি। টাইম অ্যান্ড ডেট, সময় ও মৃত্যু, মানে সময় ও মৃত্যু সবকিছু ধ্বংস করলেও কবিতা মানুষের সৌন্দর্যকে অমর করে রাখে। টাইম অ্যান্ড ডেট ক্যান নট ডিস্ট্রয় দ্য বিউটি প্রিজার্ভড ইন পোয়েট্রি। সাম্বল জানতে হবে আমাদের। তোমরা শুধু এই সাবজেক্টে না, তোমরা যখন নিজেদের পোয়েট্রিটা পড়বা পোয়েট্রি সাবজেক্ট থেকে, তখন পোয়েট্রির প্রিপারেশন নেওয়ার সময় সামারিটা ভালো করে জেনে নিবা, বাংলায় আয়ত্তে রাখবা। তারপর ওখান থেকে থিম, স্যাম্বলিজম, যদি ক্যারেক্টার থাকে কিছু, অনেক সময় অনেক কবিতায় থাকে এই ক্যারেক্টার, এটাকে আয়ত্তে নিবা এবং প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন বারবার অ্যানালাইসিস করবা। আচ্ছা, সামার ডে, এটা একটা স্যাম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে গ্রীষ্মের দিন সৌন্দর্য, যৌবন, প্রাণশক্তির প্রতীক। তবে এটি স্থায়ী নয়, তাই কবি দেখিয়েছেন যে তার প্রিয়জনের সৌন্দর্য গ্রীষ্মের চেয়েও শ্রেষ্ঠ। খেয়াল করো,
তোমার হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের ফুলের কুড়ি। এটা ভেরি পপুলার, ভেরি ভেরি মার্কেবল। কারণ এটা তুমি তুমি যে প্রশ্ন লেখো এই ওয়ার্ডটা তোমাকে ইউজ করতেই হবে। এটি তারুণ্য, কোমলতা এবং নতুন জীবনের প্রতীক। এটা একে সরাসরি তোমার হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার ওনার সনেট এইটিতে ইউজ করছে। প্রবল বাতাসের কুড়িগুলো ঝরে যায়, যা সৌন্দর্যের ক্ষণস্থায়িত্বে বোঝায়। আচ্ছা, তারপরে দেখি আমরা তোমার আই অফ হ্যাভেন। এটি সূর্যর আলোর, জীবন এবং প্রকৃতির শক্তির প্রতীক। কখনো সূর্য খুব উজ্জ্বল, আবার কখনো মেঘে ঢাকা পড়ে, যা জীবনের পরিবর্তনশীলতাকে বোঝায়। ঠিক আছে। অ্যাটার্নাল সামার, চিরন্তর গ্রীষ্ম। এই চিরন্তর সূর্য ও অমর যৌবনের প্রতীক। কবির প্রিয়জনের সৌন্দর্য কখনো ম্লান হবে না। ডেড, ডেটের শেড মানে মৃত্যু ছায়া, এটি মৃত্যু এবং জীবনের সমাপ্তির প্রতীক। অ্যাটার্নাল লাইন্স মানে চিরন্তন কবিতার পঙ্ক্তি, মানে এটি কবিতার শিল্প এবং অমরত্বের প্রতীক। টাইম, সময়, সময় বার্ধক্য, পরিবর্তন এবং ধ্বংসের প্রতীক। আচ্ছা, ওই যে উপরের আমরা প্রশ্নগুলো দেখে আছি, এটার আমরা অ্যান্সার করব। তোমরা যদি একটু দেখো, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। এই যে উইলিয়াম শেক্সপিয়ারকে একটু দেখে নাও, খুব ফেমাস মানুষ। তোমরা কি জানো ক্রিস্টোফার মার্লো যদি বেঁচে থাকতো, ধারণা করা হয় উইলিয়াম শেক্সপিয়ার এত পপুলার হইতো না। কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি ক্রিস্টোফার মার্লো খুব তাড়াতাড়ি মারা গিয়েছিল। আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এর এখন আমরা এই প্রশ্নে কি চাইছে কিভাবে অ্যান্সার করবো এবং মেইন অ্যান্সার ক্লিয়ার করে নিব। আর প্রত্যেকটা প্রশ্ন তো আলাদাভাবে আমি ক্লাস তোমাদের দিয়ে দিব। আচ্ছা, একটু দেখি। প্রথমে দেখো, আমরা জানি সাথে দুইটা প্রশ্ন আছে, তার মধ্যে এই নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অথর্স পজিশন অ্যান্ড অ্যাটিটিউড। প্রশ্নে কি চেয়েছে দেখো তো, প্রশ্নে চেয়েছে যে কবিতার প্রিয়জন সম্পর্কে কি অবস্থান, পজিশন নিয়েছেন এবং তার মনোভাব, অ্যাটিটিউড কেমন। কিভাবে উত্তর করবা? কবির অবস্থান, কবির মনোভাব প্রমাণ হিসেবে কবিতার মূল বক্তব্য, এই জিনিসগুলো এখানে তোমাকে জানতে হবে। সবার আগে তোমাকে সনেটটির সামারি জানতে হবে। ঠিক আছে। সামারি আর থিম, অ্যাটলিস্ট যদি স্যাম্পলটাও স্কিপ করো, থিম জানলেই তুমি লিখতে পারবা। ছোট ছোট সেন্টেন্স করে সেন্টেন্স মেকিং করে লিখতে পারবা। কবিতার প্রিয়জনকে গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর, কোমল এবং চিরন্তন হিসেবে উপস্থাপন করেছে। তার অবস্থান হলো প্রকৃতির সৌন্দর্যের ক্ষণস্থায়ী অবস্থান হলো প্রকৃতির সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার প্রিয়জনের সৌন্দর্য কবিতার মাধ্যমে অমর হয়ে থাকবে। কবির মনোভাব অত্যন্ত প্রশংসার সূচক, ভালোবাসাপূর্ণ এবং আশাবাদী। তিনি বিশ্বাস করেন যে কবিতার শক্তি মানুষের সৌন্দর্য মৃত্যুর পরেও জীবিত রাখতে পারে। ঠিক আছে। এক্সপ্লেন করতে বলছে দ্য ফ্লোয়িং লাইন্স। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, তোমার সনেট 80 শুধু নয়, যে কোনো কবিতা থেকে যদি তোমাকে একটা লাইন দিয়ে বলে, একটা বা দুইটা লাইন দিয়ে বলে, একটা লাইন, এটা তো একটা লাইন কবিতার, এটা দিয়ে যদি বলে এক্সপ্লেন করো, তার মানে কি এইটাতে যা চাইছে শুধু এইটার অ্যান্সার করলে হবে 2-4 লাইনে? জি না। তোমার যেহেতু এটার মার্ক হচ্ছে এখন 10 না, 5-5-10 হবে এখানে। তার মানে তোমাকে এইটার এই লাইনের মানে কি এটা এটা দিতে হবে, প্লাস সামারিটাকেও একটু এখানে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছো প্রশ্নে কি চেয়েছে? এই 2 লাইনের অর্থ এবং তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। কিভাবে উত্তর করবা? লাইনের সহজ অর্থ, কবির মূল বক্তব্য। কবির মূল বক্তব্য লিখতে গেলেই তো তোমাকে সামারি লিখতে হবে, তাই না? সাহিত্যিক গুরুত্ব। আচ্ছা, চলো দেখি আমরা এটাকে একটু দেখি। এনার কিন্তু এইটা আমি প্রিভিয়াস কোশ্চেনেও দেখেছি, জবে। বুঝছো এই কোটেশনটা? একটু মনোযোগ দিয়ে দেখো। তুমি দেখো, এই লাইনে কবি বলেছে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে এবং এই কবিতাটি পড়তে পারবে, ততদিন এই কবিতাও বেঁচে থাকবে, আর এই কবিতার মাধ্যমে তার প্রিয়জনের সৌন্দর্য চিরকাল অমর থাকবে। এখানে কবি কবিতার অমরত্ব এবং শিল্পের শক্তির কথা তুলে ধরেছেন। ঠিক আছে। তুমি এতটুকু যদি লিখতে পারো এনাফ, সঙ্গে সামারিটাকেও ফোকাস করবা। ঠিক আছে। আচ্ছা, দেখো কোটেশনটা ছিল সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আই ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি। তার মানে কি, উনি চেয়েছেন ওনার এই কবিতাটা যতদিন থাকবে, কবিতার লাইন যতদিন থাকবে, ততদিনই ওনার প্রিয় মানুষটিও অমর হয়ে থাকবে। আচ্ছা, এটা লেখার পর বলবো যে আমরা কবিতায় দেখতে পাইছি উনি সামারের সঙ্গে ওনার প্রিয় মানুষকে কম্পেয়ার করেছেন। সামারের এই দিকগুলা মানে দোষগুলা আছে, কিন্তু ওনার প্রিয় তোমার কোনো সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। এই জিনিসগুলা দিবা। আচ্ছা,
তারপরে দেখো আমাদের ৭ নাম্বার প্রশ্ন শেষ হইলো। ৮ নাম্বার প্রশ্নটা দেখো। ৮ এর দেখো এখানেও কিন্তু ২ টা প্রশ্ন আছে। হাউ ডু ইউ কম্পেয়ার দ্য সামার ইন বাংলাদেশ উইথ সামার ডিসক্রাইবড ইন দ্য পয়েম? প্রশ্ন চেয়েছে বাংলাদেশের গ্রীষ্ম এবং কবিতার গ্রীষ্মের মধ্যে তুলনা। আচ্ছা, বাংলাদেশের গ্রীষ্মের অবস্থা তো জানো, যা গরম পড়ে আল্লাহ। বাংলাদেশের গ্রীষ্মের বৈশিষ্ট্য, কবিতার গ্রীষ্মের বৈশিষ্ট্য, মিল এবং অমিল, এই জিনিসটা আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ বাংলাদেশের গ্রীষ্ম অত্যন্ত গরম, আর্দ্র এবং দীর্ঘস্থায়ী, প্রচন্ড রোদে ও গরমে মানুষের জন্য কষ্টকর। অন্যদিকে কবিতায় বর্ণিত ইংল্যান্ডের গ্রীষ্ম তুলনামূলকভাবে মৃদু, কিন্তু সেটিও স্থায়ী নয়। সেখানে প্রবল বাতাস ফুলের কুড়ি নষ্ট করে এবং সূর্যের আলো কখনো খুব বেশি আবার কখনো ম্লান হয়ে যায়। উভয় ক্ষেত্রে গ্রীষ্মের পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী। সো এদের গ্রীষ্ম অর্থাৎ সামারিটা জানলেই তো তুমি গ্রীষ্ম সম্পর্কে, মানে গ্রীষ্মের উনি কি কি দোষের কথা বলছে বা গ্রীষ্ম নিয়ে কি কি বলছে, উইলিয়াম শেক্সপিয়ারের ইংল্যান্ডের গ্রীষ্ম নিয়ে কিন্তু আমাদের একটা অলরেডি আইডিয়া চলে আসছে বা আসবে। আর বাংলাদেশের গ্রীষ্ম সম্পর্কে আমরা অলরেডি জানি। সো এই দুইটাকে কম্পেয়ার করে অ্যান্সারটা করবো। আচ্ছা, বি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ডু কাম টু নো অ্যাবাউট দ্য পোয়েটস ফ্রেন্ড ফ্রম দ্য পোয়েম? কবিতা থেকে কবির বন্ধুর বৈশিষ্ট্য লিখতে হবে। কবিতা থেকে কবির বন্ধুর বৈশিষ্ট্য কি? সামারের থেকে ফাটাফাটি লেভেলে নিয়ে গেছে, সামারের সঙ্গে কম্পেয়ার করতেই সে নারাজ ছিল, তাই না? সৌন্দর্য, চরিত্র এবং এই যে ইমর্টালিটি, এই জিনিসটা আমরা এখানে প্রেজেন্ট করবো। মানে সামারিটা জানলেই এই অ্যান্সারটা তুমি করতে পারবা। কবির বন্ধু অত্যন্ত সুন্দর, কোমল এবং শান্ত স্বভাবের। তার সৌন্দর্য গ্রীষ্মের দিনের চেয়েও বেশি আকর্ষণীয়। কবি বিশ্বাস করেন তার বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না, কারণ তা কবিতার মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ৯ নাম্বার প্রশ্ন দেখো, এটা একাই ১০০, এখানে এবি কিছু নাই। ১০ এর অ্যান্সার, গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েম। তাহলে প্রশ্নে কি চেয়েছে? কবিতার রাইম স্কিম লিখতে হবে। রাইম স্কিম এবং সনেটের ধরন, এটাকে এখানে প্রেজেন্ট করতে হবে। এটা নিয়ে কোনো কথাই বলবো না, শুধু এখানে দেখো এই কবিতাটি একটি শেক্সপিয়ার সনেট, এর রাইম স্কিম দেখো এইটা। এইটা নিয়ে রাইম স্কিম নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, ওইটা যদি দেখো, নট অনলি সনেট 18, যে কোনো কবিতার রাইম স্কিম তুমি অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখো, রাইট এ সামারি অফ দ্য পয়েন্ট। প্রশ্নে কি চেয়েছে? পুরো কবিতার সংক্ষিপ্ত সারাংশ লিখতে হবে। শুরু লিখতে হবে, মূল বক্তব্য, উপসংহার। ক্লিয়ার? একটা ইন্ট্রো লিখবা। তোমার হচ্ছে সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি, রাইটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, হি ওয়াজ বর্ন ইন এত, ডাইড ইন এত। এটা একটা সনেট, এটার জনরা এবং তুমি হচ্ছে চাইলে এটার পাবলিশ ডেট, এগুলো যদি না জানো প্রেজেন্ট করতে হবে না। এটার মূল বক্তব্যটা কি দেওয়ার পর মেইনলি তুমি হচ্ছে ফার্স্টে বললা সামারের সঙ্গে কম্পেয়ার করছে, তারপর তার প্রিয় তোমার অমর করছে, এটা নিয়ে কিছু লিখলা, প্যারা লিখলা একটা, তারপর তুমি কনক্লুশন দিলা। আচ্ছা, রিসেন্টলি একটা বিষয় দেখতে পেলাম যে অনেকেই নাকি মেইন অ্যান্সারের থেকে তোমরা উপসংহার মানে কনক্লুশনটাকে 2 পেজ দিছো। এটা কখনো করবে না। উপসংহার মানে হচ্ছে তুমি শেষ করতেছো 2 থেকে 3টা সেন্টেন্সে বা 2 থেকে 3 লাইনে তুমি এটার সামার ইয়াটা টানতেছো, ইতি টানতেছো। এখানে তোমার 2-3 পেজ লেখা যাবে না তো। তুমি বডিতে অ্যান্সার বড় করো, বুঝছো? তুমি সামার কনক্লুশন মানে শেষের অংশ কখনো 3 লাইনের বেশি করবে না। অর্থাৎ আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ধরো এই হচ্ছে তোমার খাতা, এইটা হচ্ছে তোমার মার্জিন, আমি ধরতেছি উপর থেকে তোমার হচ্ছে মার্জিন, তাই না? তাহলে তুমি এখানে যদি তুমি ইয়া করো, ধরো হচ্ছে এখান থেকে তুমি কি শুরু করবা, আমি যদি বলি কনক্লুশনটা করবা, তাহলে প্রথম লাইনে যদি স্পেস রাখতে চাও রাখবা, এই যে এইটা হচ্ছে তোমার কনক্লুশন। এর থেকে বড় করবা না, এনাফ। এর থেকে বড় কখনোই করবা না। অর্থাৎ 3-4টা সেন্টেন্সে খুব সুন্দর করে লিখে দিবা, বা 3-4টা লাইন বোঝো তো, লাইনে সুন্দর করে কনক্লুশন শেষ করবা। ইন্ট্রো ইন্ট্রো 1.5-2 পেজ লেখার দরকার নেই। ইন্ট্রো হচ্ছে তুমি বলি যে টোটাল তোমার যে একটা পেজের তুমি হচ্ছে 3 ভাগ করার পর 2 ভাগ লিখবা, বা হচ্ছে 2 ভাগের একটু কম লিখবা। ক্লিয়ার? ইন্ট্রো হচ্ছে এটাই। আচ্ছা, তারপরে খেয়াল করো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে, আই হোপ। কবিতার প্রিয়জনকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করলেও, আচ্ছা তো কি আমরা মেন সামারিটা দিব, এটা পড়ার কোনো দরকারই নাই। তারপরে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পয়েম। এখানে দেখো কবিতার সাহিত্যিক মূল্যায়ন করতে হবে, তাহলে তোমাকে কি কি লিখতে হবে? থিম লিখতে হবে, ইমেজারি, পার্সনিফিকেশন, মেটাফোর, এত কিছু লিখতে হবে না। আমি তোমাকে বলি, তুমি হচ্ছে কি করবা, সামারি আর থিম মিল করে, মানে যা জানো, মানে কবিতা থেকে মূল ভাবটা যা পড়ছো, সুন্দর একটা ইন্ট্রো দিলা, তারপরে মেন বডিতে তুমি সুন্দর করে প্রেজেন্ট করলা, আর থিম গুলো উপরে পড়ছো না, তারপরে থিমকে প্রয়োগ করলা,
তারপর হচ্ছে সামারি, মানে সামারিতে কাহিনীটা বললা, ওর আসলে মেইন বিষয়টা কি, টার্গেটটা কি ছিল, সামারের সঙ্গে কম্পেয়ার করা, সামারের কি কি বিষয় বলছে, ওর প্রিয়তম অমর হবে, কেন হবে, তারপর কনক্লুশন 2-3 লাইনে দিয়ে দিবা। যেহেতু 10 মার্কের হচ্ছে এটা অ্যান্সার, তুমি কমপক্ষে 3.5-4 পেজ তো গোছানো ভাবে লিখতেই হবে, এবং এটা লিখতে পারবা। আচ্ছা, তারপর দেখো স্ক্যান দ্য পয়েম। প্রশ্নে কি চেয়েছে, স্ক্যান নিয়ে কোনো কথাই বলবো না আমি তোমাদেরকে। স্ক্যান, এই যে স্ক্যান দ্য পয়েমের টোটালি ফুল অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। আগে বাংলায় দিছি, বাংলায় পড়ি নিবা, নেওয়ার পর সুন্দর করে ইংরেজিতে একটু রিডিং দিবা, শেষ। এখন আমি আমার যে স্ক্যানের আলাদা একটা ভিডিও আছে, সেখানে স্টেপ 1 স্ক্যান মানে কি, সিলাবাল কি, তারপর হচ্ছে স্ট্রেস কি, তারপরে হচ্ছে এখানে আইয়াম কি, আইম্বিক মানে আইয়াম্বিক পেন্টামিটার কি, তারপর হচ্ছে ফুড কি, এটাও তো বুঝতে হবে। ফুড কি, ফুড, তারপরে হচ্ছে তোমার কিভাবে নির্ণয় করতে হয়, প্যান্টামিটার কি, মানে এই জিনিসগুলো যদি তুমি জানতে পারো, আমি এটা আমার ভিডিওতে বুঝাই দিচ্ছি। এখন প্রথম লাইন দেখবা যে শ্যালাই কম্পেয়ারে কিভাবে এটা করলা, আরেকটা লাইন কিভাবে করলা, এটাই হচ্ছে, এভাবে আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিছি। সো আমার যদি তুমি স্ক্যানের এই ক্লাসটা করো, আমি তোমাদেরকে পেড ব্যাচে দিয়ে দিছি, এটা আমি ফ্রি ব্যাচেও দিব। তো এই ক্লাসটা যদি তুমি করো, তাহলে স্ক্যান, স্ক্যান সবাই ভয় পাচ্ছ ইদানিং, আমি নিজেও পাইতাম একটা সময়। তাহলে স্ক্যান থেকে যেভাবে কোশ্চিন আসুক, মানে মানে স্ক্যান থেকে কোশ্চিন যেভাবে না, যে কোনো কবিতা থেকেই তুমি স্ক্যানটা থেকে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আবারও বলি যে যারা এখনো পেড ব্যাচে ভর্তি হওনি, হতে চাচ্ছ, তাড়াতাড়ি হয়ে নাও।